একটি নির্জন শান্ত সমুদ্র সৈকত, চারপাশটা যেন কোনো ছবির মতো সুন্দর। একটি ছোট্ট ছেলে সমুদ্রের পাড়ে একা একা ফুটবল খেলছিল। হঠাৎ ঢেউয়ের তোড়ে ভেসে আসে একটা ওয়াটারপ্রুফ গোপ্রো ক্যামেরা। ছেলেটি কৌতূহল নিয়ে ক্যামেরাটি অন করে ভিডিও দেখতে শুরু করে। স্ক্রিনে দেখা যায় এক সার্ফার তরুণের উচ্ছ্বাস, কিন্তু এর পরের মুহূর্তেই ভিডিওতে যা দেখা যায় তা দেখে ছেলেটির বুকের রক্ত হিম হয়ে আসে। স্ক্রিনের ভেতর থেকে আসে এক তীব্র আর্তনাদ। কেউ একজন জলের নিচে বাঁচার জন্য ছটফট করছে, আর তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য দানব। আতঙ্কে কাঁপতে কাঁপতে ছেলেটি পেছাতে থাকে। কিন্তু কি ছিল সেই ভিডিওতে জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সিনেস্পিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুটা হয় মূলত কয়েক ঘন্টা আগে। মেক্সিকোর এক অজানা গোপন সৈকতের উদ্দেশ্যে একটি গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে বসে আছে ন্যান্সি নামের এক আমেরিকান মেডিকেল পড়ুয়া তরুণী। তার মা যখন ন্যান্সিকে পেটে নিয়ে এই সৈকতে এসেছিলেন, তখন থেকেই এই জায়গাটার প্রতি তার একটা অন্যরকম টান। কিন্তু ন্যান্সির মা আজ আর বেঁচে নেই। মায়ের স্মৃতি বিজড়িত সেই গোপন সমুদ্র সৈকতটি খুঁজে বের করাই এখন ন্যান্সির একমাত্র লক্ষ্য। গাড়িটি চালাচ্ছেন স্থানীয় এক ব্যক্তি, নাম কার্লোস। কার্লোস কথার ফাঁকে ন্যান্সিকে জিজ্ঞাসা করে সে কখনো তার পরিকল্পনা বদলাবে কিনা। ন্যান্সি সরাসরি জানিয়ে দেয় সে একদমই বদলাবে না। সে নিজেকে ভীষণ দায়িত্বশীল মনে করে। কথায় কথায় ন্যান্সি কার্লোসকে এই সমুদ্র সৈকতের আসল নাম জিজ্ঞাসা করে, কিন্তু কার্লোস রহস্যময় এক হাসি দিয়ে নামটা এড়িয়ে যায়। ন্যান্সির মনে প্রশ্ন জাগলো, কেন কার্লোস এই সৈকতের নাম গোপন রাখলো। অবশেষে গাড়িটা এসে থামে সেই কাঙ্ক্ষিত স্বর্গের মতো সুন্দর সৈকতে। সামনে তাকিয়ে ন্যান্সির চোখ জুড়িয়ে যায়। দূরে একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে। কার্লোস ন্যান্সিকে বিদায় জানানোর সময় সতর্ক করে দিয়ে বলে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে। ন্যান্সি হাসি মুখে জানায় সে কখনো রাতে সার্ফিং করে না। কার্লোস চলে যাওয়ার আগে ন্যান্সিকে আবারও সাবধানে থাকার পরামর্শ দেয়। ন্যান্সি তার সার্ফিং বোর্ড নিয়ে নেমে পড়ে উত্তাল সমুদ্রের নীল জলে। জলের স্রোত কেটে সে যখন বেশ কিছুটা গভীরে পৌঁছয়, তখন সেখানে আরও দুজন স্থানীয় সার্ফারকে দেখতে পায়। তারা ন্যান্সিকে জানায় যে এটা একটা অত্যন্ত গোপন জায়গা। ন্যান্সি তাদের কাছে জানতে চায় এখানে ভয়ের কিছু আছে কিনা। তারা জানায় এখানে শুধু একটাই জোয়ার আসে এবং ভাটার সময় ওই দূরের দ্বীপটা একটা বিচ্ছিন্ন পাথুরে দ্বীপে পরিণত হয়। এছাড়া জলের নিচে কিছু বিষাক্ত কোরাল রয়েছে যা জেলিফিশের মতো হুল ফোটাতে পারে। কিন্তু তারা কি জানতো এই সমুদ্রের নিচেই কোরালের চেয়েও বড় কোনো বিপদ ওত পেতে রয়েছে। বেশ কিছুক্ষণ মনের আনন্দে সার্ফিং করার পর ন্যান্সি সমুদ্রের পাড়ে এসে তার বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলে। সে তার বোনকে দেখায় যে জায়গাটা ঠিক তার মায়ের বর্ণনার মতোই সুন্দর। কথার মাঝেই ন্যান্সির বাবা ফোনটা কেড়ে নিয়ে তাকে মেডিকেল পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। মায়ের মৃত্যুর পরে ন্যান্সি যেন জীবন থেকে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছে। সে পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা তার বাবা মেনে নিতে পারছে না। বাবা তাকে মনে করিয়ে দেয় যে তার মা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন, তাই ন্যান্সিরও সহজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বাবার সঙ্গে এই আবেগঘন আর কিছুটা তিক্ত কথোপকথনের পরে ন্যান্সি ফোনটা রেখে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। সমুদ্রের অন্য দুজন সার্ফারও জলের ঠান্ডা বেড়ে যাওয়ায় তীরের দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ন্যান্সি ঠিক করে সে তীরে ফেরার আগে শেষবারের মতো আরও একটা বড় ঢেউয়ের মুখোমুখি হবে। সে আবারও তার বোর্ড নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। ঠিক তখনই ন্যান্সির চোখে পড়ে কিছুটা দূরে ভাসতে থাকা একটা বিশাল মৃত তিমির শরীরের উপর। আর সেই তিমির চারপাশে ঘিরে ধরে রয়েছে ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি। তিমিটির শরীর থেকে রক্ত ভেসে যাচ্ছে নীল জলে। কিন্তু ন্যান্সি বুঝতে পারে না এই মৃত তিমির গন্ধ সমুদ্রের সবচাইতে ভয়ঙ্কর শিকারীকে ডেকে আনছে। হঠাৎ করেই জলের নিচে একটা বিশাল অন্ধকার ছায়া ন্যান্সির বোর্ডের নিচ দিয়ে তীব্র গতিতে চলে যায়। বাতাসে এক অদ্ভুত নীরবতা।
ন্যান্সি যখন বুঝতে পারে যে জায়গাটি নিরাপদ নয়, সে দ্রুত তীরে ফিরে যাওয়ার জন্য তার সার্ফিং বোর্ডে চড়ে বসে। ঠিক তখনই একটা বিশাল ঢেউ ধেয়ে আসে। ন্যান্সি সেই ঢেউয়ের উপর দিয়ে ভেসে যাওয়ার চেষ্টা করতেই জলের নিচ থেকে এক প্রকাণ্ড গ্রেট হোয়াইট শার্ক তার উপর তীব্র আক্রমণ করে। হাঙরের ধাক্কায় ন্যান্সি ছিটকে পড়ে জলের গভীরে। সে কোনো মতে জলের উপরে ভেসে ওঠার চেষ্টা করতেই হাঙরটি তার পায়ের কাছে কামড় দিয়ে বসে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে ন্যান্সি। জলের নিচে শুরু হয় বেঁচে থাকার এক মরণপণ লড়াই। ন্যান্সি তার সমস্ত শক্তি দিয়ে হাঙরের চোখ আর নাকে আঘাত করে, নিজের পাটা ছাড়িয়ে নেয়। তারপর রক্তাক্ত অবস্থায় সে সাঁতরে সেই ভাসমান তিমির পিঠের উপরে গিয়ে আশ্রয় নেয়। তিমির পিঠের উপরে বসে ন্যান্সি দেখতে পায় তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত চুইছে। হাঙরটি তিমির চারপাশ দিয়ে চক্কর কাটছে এবং তিমির শরীরটাকে নিচের দিক থেকে ধাক্কা দিচ্ছে যাতে ন্যান্সি জলে পড়ে যায়। ন্যান্সি বুঝতে পারে এই তিমির পিঠ বেশিক্ষণ টিকবে না। সে দূর সমুদ্রের দিকে তাকিয়ে দেখে পার থেকে প্রায় 200 গজ দূরে একটি ছোট পাথুরে দ্বীপ জেগে উঠেছে, কিন্তু সেখানে পৌঁছতে হলে তাকে এই জলের উপর দিয়ে সাঁতরে যেতে হবে। ঠিক তখনই একটা বড় ঢেউ আসায় তিমিটি উল্টে যেতে শুরু করে। ন্যান্সি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপ দেয় এবং তার জীবনের সবচাইতে দ্রুত গতিতে সাঁতরাতে থাকে। হাঙরটি ঠিক তার পেছনেই তেড়ে আসছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ন্যান্সি সেই পাথরে দ্বীপে উঠে আসতে সক্ষম হয়। পাথুরে দ্বীপে এসে ন্যান্সি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার ক্ষতস্থানটি ছিল ভয়াবহ। মেডিকেল পড়ুয়া হওয়ার কারণে সে বুঝতে পেরেছিল যে দ্রুত রক্তপাত বন্ধ না করলে সে মারা যাবে। সে তার সার্ফিং বোর্ডের ছেঁড়া দড়ি এবং নিজের গহনার হুক ব্যবহার করে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই নিজের পায়ের চামড়া সেলাই করতে শুরু করে। যন্ত্রণায় তার চোখ ফেটে জল চলে আসে, কিন্তু সে হার মানে না। এই দ্বীপে ন্যান্সির একাকিত্বের সঙ্গী একটা অসহায় সামুদ্রিক গানচিল, যেটার ডানা হাঙরের কামড়ে ভেঙে গিয়েছিল। ন্যান্সি পরম মমতায় পাখিটার ডানা ঠিক করে দেয় এবং তার নাম রাখে সুলি। রাত নেমে আসে, প্রচণ্ড ঠান্ডা আর পায়ের তীব্র যন্ত্রণায় ন্যান্সি পাথরের উপরে কুঁকড়ে শুয়ে থাকে। পরদিন সকালে ন্যান্সি দেখতে পায় সমুদ্রের পাড়ে এক মদ্যপ স্থানীয় ব্যক্তি পড়ে রয়েছে। ন্যান্সি তাকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে। লোকটি জেগে ওঠে, ন্যান্সির চিৎকার শুনতে পায়, কিন্তু সে ন্যান্সিকে সাহায্য করার বদলে সমুদ্রের পাড় থেকে ন্যান্সির ব্যাগ আর দামি জিনিসপত্র চুরি করতে শুরু করে। এমনকি সে জলের পাড়ে পড়ে থাকা ন্যান্সির সার্ফিং বোর্ডটাও নিয়ে যায়। ন্যান্সি তাকে বারবার জলে নামতে নিষেধ করে, চিৎকার করতে থাকে, জলে নেমো না, ওখানে হাঙর আছে। কিন্তু লোভী লোকটি ন্যান্সির কথায় কান দেয় না। সে যখনই কোমর পর্যন্ত জলে নামে, জলের নিচ থেকে সেই হাঙরটি এসে তাকে 2 টুকরো করে ফেলে। ন্যান্সি আতঙ্কে স্তব্ধ হয়ে চেয়ে থাকে। সাহায্যের একমাত্র আশাটুকুও চোখের সামনে শেষ হয়ে গেল। দুপুরের দিকে ন্যান্সি দেখতে পায় সেই আগের দিনের 2জন স্থানীয় সার্ফার আবারও সেই সৈকতে ফিরে এসেছে। ন্যান্সি দূর থেকে হাত নেড়ে তাদের ফিরে যেতে বলে, কিন্তু তারা ভেবেছিল ন্যান্সি হয়তো মনের আনন্দে হাত নাড়ছে। তারা হাসি মুখে জলের দিকে এগিয়ে যেতে থাকে। ন্যান্সি চিৎকার করে বলতে থাকে যে ওখানে একটা বিশাল হাঙর সবাইকে মেরে ফেলেছে। তারা ন্যান্সির ভয়ার্ত চিৎকার শুনে কিছুটা থমকে দাঁড়ায়। ঠিক তখনই তাদের একজন ন্যান্সির দিকে সাঁতরে এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ন্যান্সি তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে দ্বীপের দিকে আসতে শুরু করে। ন্যান্সি দূর থেকে দেখতে পায় সেই কালো অন্ধকার বিশাল ছায়াটি সার্ফারের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যান্সি চিৎকার করে বলে, তোমরা পেছাও, ফিরে যাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাঙরটি জলের উপরে লাফিয়ে উঠে সেই সার্ফারকে টেনে জলের নিচে নিয়ে যায়। অন্য সার্ফারটি ভয়ে তীরের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু হাঙরটি তাকেও ছাড়েনি। চারপাশে এখন শুধু মৃত্যু আর নিস্তব্ধতা। ন্যান্সি পুরোপুরি একা, তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তখনই সে দেখতে পায় মারা যাওয়া সার্ফারদের একজনের মাথায় একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল, যা এখন জলের উপরে ভাসছে। আর কিছুক্ষণের মধ্যেই জোয়ার চলে আসবে, যার ফলে এই ছোট পাথুরে দ্বীপটি পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে। ন্যান্সির কাছে এখন আর কোনো উপায় নেই,
হয় তাকে এই দ্বীপে বসে জোয়ারের জলে ডুবে হাঙরের পেটে যেতে হবে, না হয় জলের উপরে ভাসতে থাকা ওই ক্যামেরাটি সংগ্রহ করে কোনোভাবে বাঁচার পথ খুঁজতে হবে। কিন্তু ক্যামেরাটি যেখানে ভাসছে সেখানে পৌঁছতে হলে তাকে হাঙরের মুখের সামনে দিয়ে যেতে হবে। জোয়ারের জল ক্রমশ বাড়ছে। ন্যান্সির বসার পাথুরে দ্বীপটি আর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি তলিয়ে যাবে। ন্যান্সি দূর থেকে দেখতে পায় মৃত সার্ফারের সেই গোপ্রো ক্যামেরাটি সমুদ্রের জলে ভাসছে। সে হিসাব করে দেখে ক্যামেরাটি পর্যন্ত গিয়ে আবার দ্বীপে ফিরে আসতে তার ঠিক 1 মিনিট সময় লাগবে। কিন্তু হাঙরটি অলরেডি সেই এলাকার চারপাশে চক্কর দিচ্ছে। ন্যান্সি তার শরীরের শেষ শক্তিতে ভর করে জলে ঝাঁপ দেয়। প্রচণ্ড গতিতে সাঁতরে সে ক্যামেরাটি হাতে তুলে নেয়। ঠিক তখনই হাঙরটি তাকে লক্ষ্য করে তেড়ে আসে। ন্যান্সি কোনো মতে জলের নিচে ডুব দিয়ে আবার পাথরের উপরে উঠে আসে। ন্যান্সি ক্যামেরাটি অন করে দেখে সেখানে সার্ফারদের শেষ মুহূর্তের আক্রমণের ভয়াবহ দৃশ্য রেকর্ড হয়ে আছে। ন্যান্সি বুঝতে পারে আর হয়তো বাঁচার আশা নেই। সে ক্যামেরার দিকে তাকিয়ে আবেগঘন কণ্ঠে তার বাবা ও বোনের উদ্দেশ্যে একটি শেষ বার্তা রেকর্ড করে। সে বলে যে সে এই সৈকতটি খুঁজে পেয়েছে এবং সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে। রেকর্ড করা শেষ হলে সে ক্যামেরাটি একটি ভাসমান লাইফ জ্যাকেটের সঙ্গে বেঁধে দেয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন ভিডিওটি কোনোভাবে তার পরিবারের কাছে পৌঁছয়। এই সেই ক্যামেরা যা গল্পের শুরুতেই এই ছোট্ট ছেলেটি কুড়িয়ে পেয়েছিল। এদিকে জোয়ারের জল এখন পুরোপুরি পাথরটিকে গ্রাস করে নিয়েছে। ন্যান্সি যখন হাঁটু সমান জলে দাঁড়িয়ে, ঠিক তখনই সে একটু দূরে সমুদ্রের মাঝে একটা লোহার তৈরি নেভিগেশন বয়া বা সিগন্যাল পোস্ট দেখতে পায়। ন্যান্সি জেলিফিশের কামড়ের তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে জলে ঝাঁপ দেয়। হাঙরটি যখনই ন্যান্সিকে আক্রমণ করতে আসে, জেলিফিশের ঝাঁকের কারণে সে কিছুটা বাধা পায়। এই সুযোগে ন্যান্সি সাঁতার কেটে গিয়ে লোহার বয়াটির উপরে উঠে পড়ে। বয়াটির উপর উঠে ন্যান্সি কিছুটা নিরাপদ বোধ করলেও হাঙরটি দমে যাওয়ার পাত্র নয়। দানবীয় হাঙরটি বয়াটিকে অনবরত নিচ থেকে ধাক্কা দিতে শুরু করে। ধাক্কার চোটে বয়ার স্ক্রু আর চেনগুলি আলগা হতে থাকে। ন্যান্সি বয়ার উপর থেকে একটা ফ্লেয়ার গান বা জরুরি সংকেত দেওয়ার পিস্তল খুঁজে পায়। সে দূর আকাশে একটি মালবাহী জাহাজ দেখতে পেয়ে ফ্লেয়ার গান থেকে একটি জ্বলন্ত গুলি ছুড়ে, কিন্তু জাহাজটি অনেক দূরে থাকায় কেউ তা খেয়াল করে না। হাঙরের অনবরত ধাক্কায় বয়াটি উল্টে যাওয়ার উপক্রম হয়। ন্যান্সির দ্বিতীয় ফ্লেয়ারটি সরাসরি হাঙরটিকে লক্ষ্য করে ছোড়ে, যাতে চারপাশের জলে আগুন ধরে যায়, আর তাতে হাঙরটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। খ্যাপাটে হাঙরটি এইবার বয়াটির লোহার চেন কামড়ে ধরে টানতে শুরু করে। ন্যান্সির নজর যায় বয়াটিকে সমুদ্রের তলদেশে আটকে রাখা বিশাল এবং ধারালো লোহার রডগুলির দিকে। ন্যান্সির মাথায় এক চমৎকার বুদ্ধি খেলে যায়। যখন হাঙরটি বয়াটি পুরোপুরি ভেঙে ন্যান্সিকে গিলে ফেলার জন্য জলের উপর লাফিয়ে ওঠে, ন্যান্সি বয়ার চেনটি শক্ত করে ধরে সোজা সমুদ্রের তলদেশের দিকে ডুব দেয়। ভারী চেনের টানে ন্যান্সির রকেটের গতিতে নিচের দিকে নামতে থাকে, আর ক্ষুধার্ত হাঙরটি ন্যান্সিকে ধরার জন্য তার ঠিক পেছন পেছন উলম্বভাবে নিচের দিকে তীব্র গতিতে নেমে আসে। একেবারে শেষ মুহূর্তে যখন হাঙরের হাঁ করা মুখ ন্যান্সির একদম কাছাকাছি, ন্যান্সি চট করে একপাশে সরে যায়। হাঙরটি নিজের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা গিয়ে ধাক্কা খায় সমুদ্রের তলদেশে থাকা সেই ধারালো এবং সূক্ষ্ম লোহার রডগুলির উপর। লোহার রডগুলি হাঙরের বিশাল শরীর এফোর ওফোর করে দেয়। সেই সাথে সমুদ্রের তলদেশ হাঙরের রক্তে লাল হয়ে ওঠে। দানবীয় শিকারীর চিরতরে অবসান ঘটে। পরদিন সকালে গল্পের সেই শুরুতে দেখা ছোট্ট ছেলেটি ন্যান্সির গোপ্রো ক্যামেরাটি খুঁজে পাওয়ার পর দৌড়ে গিয়ে সমুদ্রের পাড়ে থাকা স্থানীয় চালক কার্লোসকে খবর দেয়। কার্লোস দ্রুত সমুদ্রের পাড়ে ছুটে আসে এবং দেখতে পায় ন্যান্সির নিথর দেহটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে তীরে চলে এসেছে। কার্লোস দ্রুত ন্যান্সিকে টেনে তোলে। ন্যান্সি তখনও শ্বাস নিচ্ছিল। সে চোখ মেলে তাকাতেই দেখতে পায় তার সামনে সুলি নামের সেই ছোট্ট গাংচিলটি নিরাপদে সমুদ্রের পাড়ে বসে আছে। ন্যান্সি মৃদু হাসে। সে বুঝতে পারে সে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।
এই ঘটনার 1 বছর পরে ন্যান্সি তার পায়ে হাঙরের কামড়ের সেই গভীর ক্ষতচিহ্ন নিয়েই আবার সমুদ্রের পাড়ে ফিরে আসে। তবে এবার সে একা নয়, তার সঙ্গে তার ছোট বোন আর তার বাবাও ছিল। ন্যান্সির বাবা তার দিকে তাকিয়ে গর্বের সঙ্গে বলে যে তার মাও ন্যান্সির এই লড়াই দেখে আজ ভীষণ খুশি হতেন। ন্যান্সি তার সার্ফিং বোর্ড নিয়ে আবারও হাসি মুখে যায় সমুদ্রের উত্তাল নীল ঢেউয়ের দিকে। জীবনের সবচেয়ে বড় ঢেউয়ের মুখোমুখি হয়ে সে আজ সম্পূর্ণ জয়ী। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন সিনেস্পিক চ্যানেলে। ধন্যবাদ।